এক্সাম্পল হলো কি দেখেছো তোমরা? ফুরিয়ার ট্রান্সফর্ম আচ্ছা, আমরা আগের দিন যে দেখেছিলাম একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে? তো ওইটা আর বলছি না, আমরা এখন নতুন টপিক। আচ্ছা, ফুরিয়ার ট্রান্সফর্ম ম্যাথ গুলো কি তোমরা মনে পড়ছে কিরকম ছিল? যেমন ধরো এক্সাম্পল 10 দেখতে পাচ্ছ কি? না মনে হয় দেখা যায়। হুম, জি স্যার। হ্যাঁ, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম, এখানে কিন্তু সবগুলো ওই রকমই ছিল। ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এর জন্য কি করতে হবে? কোসাইন ট্রান্সফর্ম, তাহলে এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স। তো কোসাইন ট্রান্সফর্ম, সাইন ট্রান্সফর্ম, এবং তাদের আবার ইনভার্স ট্রান্সফর্ম ছিল। তো এরকম আর কি। তো এই ম্যাথ গুলো তোমরা এই যে আমি যে স্ক্যান কপি এটা পাঠাই, সবাই পেয়েছো না এটা স্ক্যান কপিটা? জি স্যার। আচ্ছা স্যার 4 পেজের একটা পিডিএফ না স্যার? 4 পেজ শুধু? এটা তো 9 পেজের। স্যার 9 পেজের হ্যাঁ, তো এবার আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের যে ম্যাথ গুলো আছে ওখানে একটু প্রবলেম ছিল স্যার। বইয়ে স্যার 14 নম্বর যে ম্যাথটা, ওই ম্যাথে স্যার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আইইউ হবে না, আইইউটি, কিন্তু স্যার ওইখানে শুধু আইইউটি লিখছে। মানে স্যার ফুরিয়ার ট্রান্সফর্মে যে স্যার হচ্ছে মাইনাস আইইউটি হবে, সেখানে স্যার শুধু আইইউটি লিখছে। তাহলে ভুল হয়তো হয়েছে ওদের। মানে স্যার বেশ কয়েকটা ম্যাথে দেখলাম আমি এরকম আর কি, ফুরিয়ার ট্রান্সফর্মে যে এরকম মাইনাসটা আর কি দেয় নাই, কিন্তু স্যার ইনভার্স ট্রান্সফর্মে যেহেতু মাইনাস হবে না। 14 নম্বর ম্যাথে করছে স্যার, তারপর হচ্ছে 15 নম্বর ম্যাথে করছে। আচ্ছা, সেটা তো দেখতেছি বাজারে ফুরিয়ার ট্রান্সফর্ম। এই যে স্যার এখানে। স্যার ক্লাসটা যদি স্যার একটু রেকর্ড করতেন স্যার। আচ্ছা, এখানে মাইনাস দেওয়ার কথা, ওরা মাইনাস হবে, ওরা হয়তো ভুল করে। পাশেরটাতেও স্যার সেম কাজই করছে, মাইনাসটা দেয় না। মানে স্যার 15 নাম্বারটাতে স্যার এরা মনে হয় স্যার যেটা হচ্ছে মেন ওইটাতে প্লাস ধরে ইনভার্সে মাইনাস করে করছে স্যার। না, সব ম্যাথে এই কাজ করে নাই, কিছু কিছুতে মাইনাস ধরে করছে, কিছু কিছুতে প্লাস ধরে করছে। মানে এই দুইটাই স্যার লাস্টে যায় স্যার ক্যালকুলেশনটা স্যার ওই মাইনাসের উপর মনে হয় ইমপ্যাক্ট পড়ে না স্যার। হ্যাঁ, ওটা প্লাস মাইনাস ধরে করবে তোমরা, মাইনাস ধরে করলে ওইটাই আসার কথা। তাহলে স্যার যেটা হচ্ছে মানে প্রথমটা যেটা মানে সেটা মাইনাস ধরে করবে, আর ইনভার্স যেটা সেটা হচ্ছে পজিটিভ ধরে করবে। হ্যাঁ, ওটা যে ডেফিনেশন দিয়েছে ওটাই ধরে করবা। জি স্যার। আচ্ছা, তো তাহলে মনে হয় তোমরা বেশ ভালোই দেখেছো এগুলো। তো এখন আমরা চলে যাই আমাদের পরের টপিক, এখন ওটা শেষ করতে হবে, আবার পরে হয়তো আলোচনা করার সুযোগ পাবো না। তো আমরা চলে যাই। দেখো, আমরা যাচ্ছি ফুরিয়ার, এই যে ট্রান্সফর্ম পড়লাম আমরা, ফুরিয়ার ইনভার্স ট্রান্সফর্ম যে পড়লাম, এগুলো দিয়ে কিভাবে বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করা যায় তার একটা এক্সাম্পল আমরা ভালোভাবে খেয়াল করবো, তাহলে বাকিগুলো বুঝতে পারবো। দেখো, তার জন্য এটা একটু শেষ করে নেই। কনভলিউশন প্রপার্টি অফ ফুরিয়ার ট্রান্সফর্ম দেখতে পাচ্ছ কি স্লাইডটা? জি স্যার দেখতে পাচ্ছি। কনভলিউশন প্রপার্টি অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, তা প্রথমে জেনে নেওয়া যাক কনভলিউশন কি, দুইটা ফাংশনের কনভলিউশন কি জিনিস। ধরো একটা ফাংশন এফ অফ এক্স আর একটা ফাংশন জি অফ এক্স। এফ অফ এক্স এবং জি অফ এক্স এর কনভলিউশন মানে কি? কনভলিউশন হচ্ছে প্রকাশ করা হয় এফ স্টার জি। এফ স্টার জি মানে ওই দুইটা ফাংশনের কনভলিউশন। তাকে ডিফাইন করা হয়, দেখো, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ অফ ইউ জি ইন্টিগ্রেশন অফ এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ডি ইউ। তাহলে এখানে ইউ কোথেকে আসলো? ইউ হচ্ছে নতুন একটা ভেরিয়েবল, এটা আমি যে কোনো ভেরিয়েবল দিতে পারি। এখানে যদি টি দিতে অসুবিধা নেই। এফ অফ টি
জি এক্স মাইনাস টি ডিটি। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা যদি ক্যালকুলেশন করি ফাইনাল এটা কিসের ফাংশন হয় বলো দেখি? এই যে ইউ এর যদি আমি এখানে লিমিট বসাই ক্যালকুলেশন করে তাহলে ফাইনাল কি থাকবে? এখানে এক্সই থাকবে না? জি স্যার। এক্সই থাকবে, ফলে নতুন একটা এক্স এর ফাংশন হবে, ওই এক্স এর ফাংশনকে বলা হচ্ছে এফ এবং জি এর কনভলিউশন। তো মূলত এটা আমি অন্য একটা ভেরিয়েবলের জন্য একবার করে দেখি তাহলে আর ভালোভাবে বুঝতে হবে। বলে লিখে দেখি যে সাপোজ একটা ফাংশন, এটা হচ্ছে ধরো এফ অফ টি একটা ফাংশন, জি অফ টি এর চার একটা ফাংশন। তাহলে এদের কনভলিউশনকে প্রকাশ করা হবে এফ স্টার জি। কিভাবে লিখবো? ইন্টিগ্রেশন, একটা নতুন ভেরিয়েবল দিতে হবে। কি ভেরিয়েবল দিবো বলো? নতুন ভেরিয়েবল আমরা যদি এখন নতুন ভেরিয়েবল যদি এক্সই দেই, এক্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এটাকে বলা যাবে এফ অফ এক্স জি অফ টি মাইনাস এক্স ডিএক্স। অথবা এই এফ স্টার জি কে এইভাবে লেখা যায় যে এফ স্টার জি, এটাকে লেখা যাবে অন্য যে কোনো ভেরিয়েবলের মাধ্যমে। আমি এখানে ধরো এখানে কিউ দিলাম, কিউটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখানে এইভাবে লেখা, জিটাও আগে লেখা যাবে যে জি অফ কিউ এফ অফ কিসে, এফ আর জি কিসের ফাংশন ছিল? কিসের ফাংশন ছিল? কিসের, এমনিতে একটা কিসের ফাংশন টি এর ফাংশন ছিল স্যার। টি। অতএব তাহলে টি মাইনাস কিউ ডি কিউ। তো এখানে এফ কে সামনে নিয়ে এলেও নিয়ে আসা যাবে অথবা জি কে পরে, অসুবিধা নেই। তো এই দুটোই এইরকম একটা ব্যাপার ঘটলে এটা এইরকম করে ডিপেন্ড করা থাকলে সেটা কেন বলবো ওই দুই ফাংশনের কনভলিউশন। এগুলো বিভিন্ন ধরনের সিগন্যাল, যত দুইটা সিগন্যাল থাকে সেই সিগন্যাল বিভিন্ন ধরনের একটার পর আরেকটা ঘটবে, এই ধরনের কাজের ক্ষেত্রে এই কনভলিউশন ব্যবহার করা হয় আর কি। আমরা কিছু করেছিলাম জেড ট্রান্সফর্মের কনভলিউশন করেছিলাম, বা এগুলোর অনেক অ্যাপ্লিকেশন আছে আর কি। তো যাই হোক, আমরা শুধু ম্যাথমেটিক্যাল টার্মটা একটু ক্লিয়ার হয়ে আরেকবার, যে দুইটা ফাংশন মানে দুইটা সিগন্যাল। তো সেটা এখন টি এর সিগন্যাল হোক বা এক্স এর সিগন্যাল হোক, যেটাই হোক, সেই এফ একটা সিগন্যাল জি একটা সিগন্যাল, বা এফ একটা ফাংশন জি একটা ফাংশন, ধরলাম এটা টি এর ফাংশন। তো এই যে এইভাবে যদি ডিফাইন করা থাকে তাহলে এটাকে বলা হয় এফ এবং জি এর কনভলিউশন। তো আমরা এই কনভলিউশনটা ফোরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে কনভলিউশনের একটা প্রপার্টি আছে, সেটা একটু দেখে নেওয়া যাক। বিভিন্ন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই কনভলিউশন প্রপার্টিটা আছে। ধরো জেড ট্রান্সফর্ম, ফোরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপর তোমার কি বলে ওয়েভলেট ট্রান্সফর্ম, অনেক ট্রান্সফর্মে এই প্রপার্টিটা থেকে থাকে। তো আমরা সেই ফোরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে কনভলিউশন প্রপার্টিটা কি সেটা একবার দেখে নেই। তো দেখো এখানে এই যে ইফ ক্যাপিটাল এফ অফ এক্স and capital F of g of x এত are the Fourier transforms the function f of x and g of x। f of x এবং g of x এর Fourier transform হচ্ছে এত এবং এত, তাই যদি হয় তাহলে then the Fourier transform of convolution of f of x and g of x, তাহলে f of x এবং g of x এর কনভলিউশনের প্রপার্টি, কনভলিউশনের Fourier transform হবে তাদের আলাদা আলাদা Fourier transform এর প্রোডাক্ট। কিছু বোঝা গেল? অর্থাৎ এফ অফ এক্স এবং জি অফ এক্স এর যদি আমি কনভলিউশন করি, এই কনভলিউশনের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নেই, সেই ফুরিয়ার ট্রান্সফর্মটা কি হবে? তাদের আলাদা আলাদা ফুরিয়ার ট্রান্সফর্মের গুণফলের সমান। কিছু বোঝা গেল? সাপোজ এফ অফ এক্স একটা ফাংশন, জি অফ এক্স একটা ফাংশন, এদের দুটারই ফুরিয়ার ট্রান্সফর্ম নিলাম, আচ্ছা রাখলাম। এখন এফ অফ এক্স এবং জি অফ এক্স যে দুইটা ফাংশন, এদের কনভলিউশন করে নিলে সেটা তো আরেকটা ফাংশন হবে, তাই না? সেই ফাংশনে যদি আমি ফোরিয়ার ট্রান্সফর্ম নেই, সেটা হবে ওই দুই ফাংশনের আলাদা আলাদা ফোরিয়ার ট্রান্সফর্মের গুণফলের সমান। এটি হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্মের জন্য কনভলিউশন প্রপার্টি। তা আমরা এর প্রমাণটা দেখে নেব। প্রমাণটা অনেক সময় পরীক্ষায় আসে এবং খুব গুরুত্বপূর্ণ আর কি।
তো কি বলা হচ্ছে ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যেভাবে ফর্মুলাটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে এদের আলাদা আলাদা ফোরিয়ার ট্রান্সফর্ম যদি নেই তাদের গুণফলটা কিসের সমান হবে? রেসপন্স করো প্লিজ। এদের যদি আলাদা আলাদা ফোরিয়ার ট্রান্সফর্মের প্রোডাক্ট নেওয়া হয় সেটা কার সমান হবে? এদের কনভলিউশনের ফোরিয়ার ট্রান্সফর্মের সমান নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে আলাদা আলাদা ফোরিয়ার ট্রান্সফর্ম যদি নেওয়া হয় সেই ট্রান্সফর্ম নিয়ে যদি গুণ করা হয় সেই গুণফলটা কার সমান হবে? এদের কনভলিউশনের ফোরিয়ার ট্রান্সফর্মের সমান। দেখা যাক প্রমাণটা এখানে। এবার হচ্ছে ডেফিনেশন অফ ফোরিয়ার ট্রান্সফর্ম। আমরা যদি এফ অফ এক্স এর ফোরিয়ার ট্রান্সফর্ম নেই, এফ অফ এক্স, কোনো একটা ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম মানে কি ভেরিয়েবল চেঞ্জ করে নিতে হয় তো নাকি? জি স্যার। হ্যাঁ, তো দেখো এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস আই ইউটি ডিটি। হ্যাঁ, এই তাহলে এফ অফ টি ছিল, তো এফ অফ টি থেকে তার ফোরিয়ার ট্রান্সফর্ম নিচ্ছি, তাহলে এরকম কি লেখা যায়? এটা লেখা যায় এফ অফ টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম। মূলত এটা এফ অফ এক্স এর ফোরিয়ার ট্রান্সফর্ম কিভাবে লেখা যায়? এখানে ভালো খেয়াল করো আমাদের লেখা যায় তো এইভাবে। হ্যাঁ লেখা যায়। আবার এটা হচ্ছে জি অফ এক্স এর ফোরিয়ার ট্রান্সফর্ম লেখা যায়। জি স্যার। আচ্ছা, এখন এই দুইটা ফোরিয়ার ট্রান্সফর্ম গুণ করে নিলাম। এই গুণফলটা কিসের সমান হবে? তাদের কনভলিউশনের ফোরিয়ার ট্রান্সফর্মের সমান হবে। আমরা সেই দিকেই যাচ্ছি। তো প্রথমে করা হলো যে এই যে 1 নম্বরে যে এটা হচ্ছে এফ এর ফোরিয়ার ট্রান্সফর্ম, এটা জি এর ফোরিয়ার ট্রান্সফর্ম। সো এদের প্রোডাক্টটা নিলে তাহলে কি হবে? এই ডান পক্ষে যে ইন্টিগ্রেশন দুটো আছে সেই ইন্টিগ্রেশন দুটো গুণফল হবে না? জি স্যার। লেখা হলো। তাহলে এখানে যখন ডবল ইন্টিগ্রাল থাকতেছে এফ অফ টি জি অফ এস থাকতেছে, আবার ই টু দি পাওয়ার আই ইউ টি টু দি পাওয়ার আই ইউ এস, এই দুটো গুণ হয়ে যায় আই ইউ টি প্লাস এস, আর ডিটি আর ডিএস হয়ে যাচ্ছে। তো এখন দেখো এটা আমরা করতে চাচ্ছি কি টি প্লাস এস, এটা কিন্তু ডাবল ইন্টিগ্রাল। তো আমরা যখন ভেরিয়েবল চেঞ্জ করি, ভেরিয়েবল চেঞ্জ করলে তো আমাদের এই যে ডিএক্স থাকলে নতুন ভেরিয়েবলও চেঞ্জ হয়ে যায়, তাই না? ডিএক্স থাকলে ডিজেড হয়ে যায়, তোমরা দেখেছো না? তখন কিন্তু লিমিট টিমিট সবই চেঞ্জ হয়ে যায়। তো এখন যেহেতু এটা ডাবল ইন্টিগ্রাল, আমরা চাচ্ছি যে এই ডিটি ডিএস থেকে চলে যাব কোথায়? ডিটি ডিএক্স এ চলে যাব। যেহেতু ডাবল ইন্টিগ্রাল, ওখানে ডাবল ইন্টিগ্রাল রাখতে হবে, ইন্টিগ্রেশন দুইটা আছে, সো তার ইন্টিগ্রাল এখানে দুইটা থাকবে। তো এখন যেটা করা হলো যে টি প্লাস এস, এই যে টি প্লাস এস এটা এগুলো আমরা নতুন একটা ভেরিয়েবল ধরলাম হচ্ছে এক্স। তো এক্স যদি ধরি তাহলে তো এগুলো চেঞ্জ হয়ে যাবে নাকি? এগুলো চেঞ্জ হয়ে যাবে না? যদি ডিটি ডিএস ও চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু ডাবল ইন্টিগ্রাল ছিল, ডাবল ইন্টিগ্রালে যাচ্ছে, তার মানে ওখানে দুইটাও এরকম থাকবে, সেটা এখন নতুন ভেরিয়েবল থাকবে। সেই নতুন ভেরিয়েবল রাখতে চাচ্ছে কোন দুটো? রাখতে চাচ্ছে হচ্ছে টি এবং এক্স, শুধু এসটা থাকতেছে না। তাহলে ডিটি ডিএস থেকে হয়ে যাচ্ছে ডিটি ডিএক্স। তো এটা কিভাবে হয়ে যায়? তো দেখো এখানে কি বলা আছে, let t plus s equal to x in the double integral into we wish to transform from the variable ts থেকে কোথায় যেতে চাই? tx এ। তো এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন শুধু এমনিতেই একটা সিঙ্গেল ইন্টিগ্রাল যখন করেছি তখন একটা ভেরিয়েবল dx থেকে dy বা dx থেকে dz চলে যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন ডাবল ইন্টিগ্রাল এরকম চেঞ্জ করবো, আমরা ট্রান্সফর্ম করবো, তখন অবশ্যই এই ফর্মুলাটা আমাদের মানতে হবে। কি ফর্মুলা? দেখো dt ds equal to Jacobian of the transform আর dt dx। এখানে ভালো করে খেয়াল করো, dt ds থেকে চলে যাচ্ছে কোথায়? dt dx এ। তাহলে তাদের এই ট্রান্সফর্মের জ্যাকোবিয়ান নেওয়া হয়েছে, এই যে জ্যাকোবিয়ান এখানে গুণ করে দেওয়া হয়েছে। এই জ্যাকোবিয়ানটা কি? আমরা যে ভেরিয়েবল থেকে যে ভেরিয়েবলে যাচ্ছি, উপরে দেখো তাদের এই যে ডেল টি কমা এস আর ডেল টি কমা এক্স, এটা হচ্ছে এটা দ্বারা এই ডিটারমিনেন্টটা বোঝায়। এই ডিটারমিনেন্টের যে মান সেটা ওর সাথে গুণ হয়ে যাবে আর কি। এটা যদি 3 ভেরিয়েবল হতো, সাপোজ এই পাশে এক্স ওয়াই জেড, ওই পাশে পি কিউ আর, তাহলে কি হতো? তাহলে এখানে ডেল এক্স ওয়াই জেড, নিচে ছিল ডেল পি কিউ আর। কথা বোঝা গেছে? তার মানে তখন এখানে থাকতে ডিপি ডি কিউ আর ডি আর থাকতো।
একটু সহজভাবে ভেবে দেখো যে এখানে দেখো এখন এর মানটা আসলে দরকার, এর মানটা যা আসবে সেই মানটা এখানে এর সাথে বসে দিলে তাহলে আমার এই যে ডিটি ডিএস থেকে পরিবর্তন হয়ে ডিটি ডিএক্স এ কত হয় সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো একটা ভেরিয়েবল কমনই রেখে দিয়েছে, সেজন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে একটা ভেরিয়েবল এখানে টিটা কমনই আছে। তুমি এই জিনিসটা খেয়াল করো, এখানে একটু আমরা লিখি। সাপোজ আমরা চলে যাচ্ছি, আমাদের ছিল আগে ডিএক্স ডিওয়াই ডিজেড, সেখান থেকে চলে যাচ্ছি ডিপি ডিকিউ আর ডিআর এ চলে যাবো। তাহলে এটা জ্যাকোবিয়ানটা কেমন হয় বলো দেখি, এই জ্যাকোবিয়ান অফ দ্য ট্রান্সফর্ম কেমন হবে? এক্স ওয়াই জেড, নিচে কি হবে? ডেল কত হবে? পি কিউ আর। তো এটাকে কিভাবে এটা একটা ডিটারমিনেন্ট হবে, তাহলে এটা 3/3 একটা ডিটারমিনেন্ট হবে। কিরকম হবে? যে প্রথমে এই এক্স কে পি কিউ আর এর সাপেক্ষে, অর্থাৎ ডেল এক্স বাই ডেল পি, ডেল এক্স বাই ডেল কিউ, ডেল এক্স বাই ডেল আর, তারপরে কত? ডেল ওয়াই বাই ডেল পি, ডেল ওয়াই বাই ডেল কিউ, ডেল ওয়াই বাই ডেল আর। অনুরূপভাবে এখানে ডেল জেড বাই ডেল পি, ডেল জেড বাই ডেল কিউ আর ডেল জেড বাই ডেল আর। আচ্ছা, তোমরা কি বুঝতে পারলে এই জ্যাকোবিয়ানটা? জি স্যার। কোন ভেরিয়েবল থেকে কোন ভেরিয়েবলে যাচ্ছে? তো এখানে আমাদের কোথা থেকে কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে হচ্ছে ডিটি ডিএস থেকে চলে যাচ্ছে ডিটি ডিএক্স। তার মানে এখানে কি হবে? ডেল, এখানে টি আর এস থাকবে, নিচে কি থাকবে? ডেল টি আর এক্স। তো এখানে দুটাতে টি কমন আছে আর কি। তো দেখো ওই কাজটাই কিন্তু এখানে করেছে। তাহলে আসছে দেখো এই টি কে হচ্ছে প্রথমে এক্স এর সাপেক্ষে, আর তারপর এস কে প্রথম টি কে হচ্ছে টি এবং এক্স এর সাপেক্ষে, তারপর এস কে টি এবং এক্স এর সাপেক্ষে, তাহলে ডেল টি বাই ডেল টি, ডেল টি বাই ডেল এক্স, ডেল এস বাই ডেল টি, ডেল এস বাই ডেল এক্স। তো এই ভ্যালুটা কত আছে দেখো দেখি। আমাদের একটা এখানে একটা দেওয়া আছে, ভেরিয়েবল আমরা চেঞ্জ করেছি সেটা কত? ভেরিয়েবল চেঞ্জ করেছে কত মাধ্যমে? এই যে টি প্লাস এস ইকুয়াল টু এক্স। তাহলে একে তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো দেখি কত আসে। টি ইকুয়াল টু কত? এক্স মাইনাস এস। একে যদি টি এর সাপেক্ষে জিরো তাহলে কত আসে? বুঝলাম না স্যার। দাঁড়াও, স্যার 1 আসে নাকি স্যার? টি কে টি এর সাপেক্ষে করলে তো ওয়ানই আসবে, তাই না? স্যার বাম পাশে 1 আসবে, ডান পাশে আসবে ডেল ডেল এক্স বাই ডেল টি বা ডেল টি অফ এক্স। আচ্ছা দাঁড়াও, এক্সপ্লেন করে দাও। আচ্ছা এখানে, আচ্ছা টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্স করলে কি আসবে? 1 আসবে স্যার। 1। তারপরে দেখো টি কে যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্স করা হচ্ছে, টি কে এক্স এর সাপেক্ষে, তাহলে এই সমীকরণ থেকে টি ইকুয়াল টু কত লেখা যায়? এক্স মাইনাস এস না? জি স্যার। তো টি কে জি স্যার, 0 স্যার তাহলে বাম পাশে 1 থাকবে স্যার, আর ওই পাশে থাকবে ডেল এক্স বাই ডেল টি আর প্লাস ডেল এস বাই ডেল টি। ঠিক আছে না? 1 আসতেছে না এর মানটা?
এর মানে 0 আসতেছে না, দেখো দেখি কত আসে। তো This is 0 কিভাবে আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও 0 কিভাবে আসে স্যার? দাঁড়াও ডেল টি বাই পার্সিয়াল ডিফারেন্সিয়েশন না, সুতরাং x ছাড়া যা আছে সবই তো ধ্রুবক। ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে তো 0 হবে। হ্যাঁ যদি x এর সাপেক্ষে করা যায় তাহলে ডেল s বাই ডেল x এর মান 1 কিভাবে আসতেছে নিচেরটায়? আচ্ছা একটু দাঁড়াও, ডেল স্যার টি বাই ডেল ডেল আর ডেল টি ওইটাও তো স্যার 1 আসতেছে, তাহলে টি এর সাপেক্ষে করলে ওইটাও তো 0 হওয়ার কথা। তো x মাইনাস t, ওই যে x তো থাকতে। আচ্ছা এখানে সম্ভবত এই টার্মটা ডেল টি বাই ডেল এক্স, এটা হচ্ছে ডেল টি বাই ডেল এক্স, ওটা আসতেছে তোমার ডেল টি বাই ডেল এক্স। স্যার এখানে যে মানগুলো আছে সেই অনুযায়ী স্যার এই যে t প্লাস s ইকুয়াল টু x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে স্যার মানগুলো মিলে, কিন্তু স্যার এইটা 0 হলো কিভাবে আর ডেল s বাই ডেল t 1 হলো কিভাবে সেটা স্যার বুঝতেছি না স্যার। এটা এটা জি স্যার। এটা 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 -1 হবে স্যার Del S এখানে by- 1 1 1 লেখা স্যার। ওই জায়গাটা -1 আছে, আমি একবার একটু ক্যালকুলেশন করি। স্যার 1 কিভাবে হইলো আর 0 কিভাবে হইলো আর স্যার -1? 1 হলে মনে হয় ক্যালকুলেশনটা ঠিক হয় স্যার। আচ্ছা দাঁড়া দেখি, t প্লাস x ওয়েট করো। জি স্যার -1 হলেই মিলে স্যার ইকুয়েশনটা, ডেল s বাই ডেল t, আর ডেল x বাই ডেল t 0 হওয়া লাগবে। এখানে স্যার এখানে মাইনাস আসলেও স্যার রেজাল্ট 1ই আসবে। শোনো এখানে যেটা হচ্ছে আমরা তো, আচ্ছা ভালো করে খেয়াল করো এই জায়গায় একটু আমি ওটা ঠিক করে নেই আগে। এটা হচ্ছে হয়েছে, অসুবিধা নাই। আচ্ছা এবার দেখো এখানে ব্যাপারটা আসলে কি করতেছে, আমি অন্য একটা পেজে যাই। আচ্ছা এখানে এইভাবে ধরবো যে এস থেকে আমরা যাচ্ছি টি এবং এক্স এ যেহেতু রাখবো, সো এস ইকুয়াল টু কত লেখা যায়, ওটা এস ইকুয়াল টু কত লেখা যায় ওটাকে x মাইনাস t। এক্স মাইনাস টি। আচ্ছা তো এখন এস হচ্ছে ধরো আমাদের কি ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট, আর এক্স এবং টি এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট না। আচ্ছা এখন দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরো টি এর সাপেক্ষে যদি তুমি টি এর ডিফারেন্সিয়েশন করো কত আসবে 1 1। এই টি কে যদি তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো কত আসবে 0। 0। এখন কথা হলো এস কে যখন তুমি ডেল এস কে যখন তুমি এক্স এর সাপেক্ষে করো তখন কত আসে 1 আসে স্যার। 1। আর এই এস কে যখন তুমি টি এর সাপেক্ষে করো তখন কত আসে 1 ই আসবে। -1 না, জি স্যার। -1। দেখো তো এই মানগুলো ওখানে বসাও তো দেখি কত আসে।
মেলে কিনা? এই মানগুলো এখানে বসাও। আমরা দেখলাম ডেল টি বাই ডেল টি হচ্ছে 1, সো ডেল টি বাই ডেল টি 1 মিলেছে। জি স্যার। আচ্ছা, তারপরে তোমার কোথায় গেল? আচ্ছা, তারপরে ডেল টি বাই ডেল এক্স, এটা তো তাহলে 0 আসতেছে নাকি? আর এই ডেল এস বাই ডেল টি এটা কত? -1। আর ডেল এক্স বাই ডেল 1 এবার মিলছে? জি স্যার। ক্যালকুলেট করে কত আসলো এটা? 1। 1 আসবে। সো এই জ্যাকোবিয়ানের ভ্যালু কত আসলো? 1। তো ফাইনালি আমরা এখন এই ডিটি ডিএক্স থেকে কোথায় চলে যেতে পারবো? ডিটি ডিএক্স এ। সো পরের পেজে যাওয়া যাক। দেখো ডিটি ডিএক্স থেকে ডিটি ডিএক্স এ চলে গেলাম। আর আমাদের এখানে আর এস বলে কিছু থাকলো না, সব হয়ে গেল। এখানে আই ইউ এক্স থাকলো। তো এবার খুব সহজ একটা জিনিস। এবার দেখো কি ধরা যায়, এটা মানে ওই ইন্টিগ্রেশনটা এই আগের পেজ থেকে আমরা পরের পেজে চলে আসলাম এখানে। তাহলে কি এই ইকুয়েশন দুইটাকে খেয়াল করে দেখি। ইকুয়েশন 2, তাহলে এফ অফ ইউ জি অফ ইকুয়াল টু মাইনাস ইনটু প্লাস ইনটু ইন্টিগ্রেশনের আর এফ অফ টি। তাহলে এই জি অফ এস এর জায়গায় কত লিখবো? 2 নম্বরে ইকুয়েশন দেখতে পাচ্ছ কি? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই যে জি অফ এস এর জায়গায় কত লিখবো? জি অফ এস, এই যে জি অফ এস আছে এখানে কত লিখবো? এক্স মাইনাস টি লিখবো না? জি স্যার। এক্স মাইনাস টি। আর এটা যদি আই ইউ টি, তাহলে টি প্লাস এস কত লিখবো? এক্স। আর জি স্যার। ডিটি ডিএস কে আমরা চলে গেলাম ডিটি ডিএক্স, আর জ্যাকোবিয়ানের ভ্যালু 1, সো এটা ডিটি ডিএস ডিএস কি হয়ে গেল? ডিটি ডিএক্স নাকি? তো ফাইনালি পরের পেজ থেকে ইকুয়েশনটা আমরা আরেকবার দেখি। নতুন ফর্মে কত আসলো? এফ অফ ইউ জি অফ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ওভার মাইনাস ইন্টু প্লাস ইন্টু এফ অফ টি জি অফ এক্স মাইনাস টি ইজ ওভার আই ইউ এক্স ডিটি ডিএক্স। তো এবার ভালো করে খেয়াল করো দেখি, এখান থেকে আই ইউ এক্স টা আমরা বাইরে নিলাম, পরে আরেকটা এটা আলাদা করে লেখা হয়েছে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এইটা এই যে জিনিসটা দেখা যায়, এটা কিন্তু এই যে এফ অফ টি জি অফ এক্স মাইনাস টি ডিটি, এটা কি? এটা হচ্ছে এফ অফ টি এফ এবং জি এর কনভলিউশন কিনা, এটা যেটা দেখা যায়। জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু এফ এবং জি এর কনভলিউশন নাকি? সো আমরা এবার এটা এই পুরোটা মিলে ফোরিয়ার ট্রান্সফর্মের সাথে মিল করে দেখো দেখি, যে এটা একটা ফাংশন, তার সাথে ই টু দি পাওয়ার আই ইউ এক্স গুণ আছে, আবার পরের ডিএক্স। তাহলে এটা পুরোটা মিলে কি বোঝা যায়? এই থার্ড ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা আছে তার ফোরিয়ার ট্রান্সফর্ম বোঝা যাচ্ছে না? জি স্যার। সো এফ অফ থার্ড ব্র্যাকেটে যেটা আছে সেটা, তাহলে অর্থাৎ ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তারই ফোরিয়ার ট্রান্সফর্ম। আর থার্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে সেটা কি? এফ এবং জি এর কনভলিউশন কিনা? জি স্যার। সো দেখা গেল যে এফ অফ ইউ আর জি অফ ইউ ইকুয়াল টু কত? এফ জি এর কনভলিউশনের ফোরিয়ার ট্রান্সফর্ম। তো এটাই আর কি। তো এখান থেকে আমরা কনভলিউশন প্রপার্টি প্রুভ করলাম। বোঝা গেল? অত বেশি কঠিন কিছু না, কিন্তু এটা কাজে লাগবে অবশ্যই। দেখো, তো এরপর আমরা চলে যাই কিভাবে আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম গুলো সলভ করবো ফোরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে। এটা দেখতে পারলে, এটা বুঝলে আমাদের সব হয়ে যাবে। তো কোনটা দেখা স্যার যায়? কনভলিউশনের জন্য ম্যাথ করা লাগবে না আমাদের? কনভলিউশনের ম্যাথ এখন দেখি এদিকে একটা করাতে পারি, কিন্তু তার চেয়ে আমি আগে এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করি। কনভলিউশন প্রপার্টির অনেক ম্যাথ আছে, এখন দেখতে হবে, এত কিছু করে না তোমরা, মনে রাখো সমস্যা। আচ্ছা, এদিক থেকে দেখো। এটা সহজ প্রবলেম নেই।
আচ্ছা, এখান থেকে এটাই নিই। তো তোমাদের আমি যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি এখন, এটা হচ্ছে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ঠিক আছে? বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো কি কি ধরনের বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করা যায়? বাউন্ডারি ভ্যালু প্রবলেম বোঝো তো কি তোমরা? অর্ডিনারি পার্সিয়াল তো পড়েছো, তাই না? জি স্যার, পড়ছিলাম সেকেন্ড বাউন্ডারি ভ্যালু প্রবলেম, যে বাউন্ডারিতে বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে, যে প্রবলেম বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে সেগুলো বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকলে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকলে সেগুলো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলে। তো বাউন্ডারি ভ্যালু প্রবলেম মধ্যে বিশেষ করে আমাদের সাধারণত যে তোমার হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন, পয়সন ইকুয়েশন, এই জিনিসগুলো করা হয় আর কি, স্পেশাল প্রবলেম। তো আমরা একটা হিট ইকুয়েশন সলভ করব বা ডিফিউশন ইকুয়েশন সলভ করব এই ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে। আচ্ছা, তোমরা কি হিট ইকুয়েশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এই ব্যাপারটা কি বোঝো? হিট ইকুয়েশন চেনো? স্যার শুধু ইকুয়েশনটা আমরা দেখছিলাম, কিন্তু আচ্ছা। স্যার ওইটা মানে পড়া। আচ্ছা দেখো, এই যে ডেল ইউ ডেল টি ইকুয়াল টু, এখানে একটা কনস্ট্যান্ট ধরো 1/c স্কয়ার ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার। এটা একটা মডেল ইকুয়েশন, যেটাকে আমরা হিট ইকুয়েশন বা ডিফিউশন ইকুয়েশন বলে থাকি। তো এখানে কি ব্যাপার ঘটে, ইন জেনারেলি আমরা একটা জেনারেল একটা দিয়ে বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো এটা হচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন। এখানে যদি আরো এক্স ওয়াই থাকতো তাহলে 2 ডাইমেনশন হয়ে যেত, এক্স ওয়াই যেত 3 ডাইমেনশন হয়ে যেত, আর এখানে ডেল টি থাকবে। তো এটা দেখো, এটা একটা রড, আমরা যেহেতু ওয়ান ডাইমেনশনাল, তো ওয়ান ডাইমেনশনাল একটা হিসাব করতে হয়। রড যদি ওয়ান ডাইমেনশনাল না, তারপর কনসিডার করা যায় আর কি। তো এটা একটা রড ধরো, একটা বার, লোয়ার বার। তো দেখো এখানে এই রডের লেন্থ ধরে নিলাম আমরা, এটা ধরো এক্স বা এল লেন্থ এর, এখানে একটা প্রান্ত আছে, এই প্রান্ত আছে। তো এখন দেখো আমরা এই রডটাকে ধরো আমরা 100°C তাপমাত্রায় এটাকে উত্তপ্ত করলাম, ঠিক আছে? উত্তপ্ত করলাম। তো এখন এটা উত্তপ্ত করলে ধরো এই প্রান্তে আমি 0°তে রেখে দিলাম, এই প্রান্ত আমি বা অন্য কোনো তাপমাত্রায় রেখে দিলাম, 0°C রেখে দিলাম, এটা 0 বরফে রেখে দিয়েছি, দুই প্রান্তে বরফে রেখে দিয়েছি। তা বরফ যদি রেখে দেই তাহলে এই দুই প্রান্তে অলওয়েজ কি থাকবে, তাপমাত্রা কত থাকবে? 0 নাকি? অলওয়েজ 0। কিন্তু এখানে যে 100° তাপমাত্রা দেওয়া ছিল, পুরোটা জুড়ে কি 100° থাকবে সবসময়? না স্যার, আস্তে আস্তে থাকবে না, কারণ আস্তে আস্তে কমে যাবে। আর শুধু কমবেই না, এই দুই প্রান্তে বেশি কম আর এগুলোতে আর একটু বেশি থাকবে, এরকম না? অর্থাৎ আমি যদি এখন এই যে এটাকে হিট দেওয়ার পর দুই প্রান্তে বরফে রাখার পর এখন যদি আমি বিভিন্ন সময় এটাকে চেক করি, হ্যাঁ, এর ভ্যালু যদি আমি নেই যে কোন জায়গায় কত তাপমাত্রা, কোন জায়গায় কত, এটা তো পুরোটা দৈর্ঘ্য এত। আমি যদি এই জায়গায় দেখা গেলো 1 সেকেন্ড পর এই জায়গায় মাপতেছি কত, 2 সেকেন্ড পর বা এই জায়গায় মাপতেছি, বা 1 মিনিট পর এই জায়গায় মাপতেছি, 10 মিনিট পর এই জায়গায় মাপতেছি, তাহলে তো টেম্পারেচার আস্তে আস্তে নর্মাল তাপমাত্রায় এসে পৌঁছাবে, তাই না? তো কোন জায়গায় কত সময় পর কত তাপমাত্রা দেখাবে, এইটা এই এই পুরো এই প্রবলেমটাকেই আমরা এই ইকুয়েশনের মাধ্যমে এটাকে এক্সপ্লেন করতে পারি। তাহলে এই ইকুয়েশন, এই যে এই মডেল ইকুয়েশনটা, এটাকে যদি আমি সলভ করি কি পাবো? ইউ এর ভ্যালু পাবো না? ইউটা হচ্ছে ফাংশন অফ এক্স টি। তো ইউ অফ এক্স টি আমাদের, এই ইউ অফ এক্স টি আমাদের বলে দিবে যে এক্স এর মান যদি দেওয়া যায়, এক্স এর মান ধরো এটা যদি মানটা যদি এমন হয় যে 0 থেকে 1 পর্যন্ত, আর টি এর সময় আমি টি গ্রেটার দেন 0 যে কোনো সময় মাপতে পারি, সেটা ধরো 1 মিনিট, 2 মিনিট বা 5-10 মিনিট পর।
বলে তাহলে এক্স এর মান যদি আমি দেখি যে 0.5 এ এক্স এর মান 0.5 আর টি এর মান ধরো 5 মিনিট, তাহলে এই জায়গায় 5 মিনিট পর তাপমাত্রা কত? বোঝা গেল কি? তাহলে এই মডেল ইকুয়েশনটা যদি আমি সলভ করি তাহলে ই অফ এক্স তো পাবো। এই ই অফ এক্স আমাদের বলে দিবে কোন জায়গায় তাপমাত্রা কত সেকেন্ড পর কত দেখায়। কারণ ধরো প্রথমে তো 100 ডিগ্রি দেওয়া আছে, দেখা গেল যে 100 ডিগ্রি দিলেও দুই প্রান্তে বরফে দেখা গেল যে এরকম দেখাচ্ছে যে এই জায়গায় একটু, এই জায়গায় ধরো 90 দেখাচ্ছে আর এই জায়গায় এই অন্যান্য জায়গায় আরো কম, মাঝখানে সবচেয়ে বেশি। আবার যদি 2 মিনিট পরে দেখা যাচ্ছে আরো কম, 3 মিনিট পর দেখছে আরো কম, একটা সময় এসে নর্মাল তাপমাত্রায় পৌঁছাবে। ঠিক আছে না? এই যে কত সময় পর কোন জায়গায় কত তাপমাত্রা, মাঝখানে সবচেয়ে বেশি দেখাচ্ছে, এই পাশে এগুলো তো কম দেখাচ্ছে, তা কোন জায়গায় কত তাপমাত্রা হবে এটা কিন্তু আমি এই ইকুয়েশন সলভ করলেই, এই ইকুয়েশনটা সলভ করলে পেয়ে যাব। তো এটা শুধু হিটের ক্ষেত্রেই না, সাপোজ এটা একটা গ্লাস, ঠিক আছে, একটা গ্লাসে আমি যদি এখানে ধরো এক গ্লাস পানি আছে, এক কোণা যদি আমি এখানে যদি একটা রং ছড়াই দেই, তাহলে যে রঙের ঘনত্ব এখানে সবচেয়ে বেশি, আস্তে 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 পুরো গ্লাসটাই রং ছড়ায় যাবে। তাহলে কোন জায়গায় কত ছড়াবে, ঘনত্ব কত থাকবে, এটা কিন্তু এই ডিফিউশন হয়ে যাওয়া, ডিফিউশন ইকুয়েশন এর মাধ্যমে সলভ করা যায়। আর এখানে সি স্কয়ার যে টার্মটা আছে এটা হচ্ছে, এটা কোন ধরনের এলিমেন্ট বা কোন ধরনের পার্টিকেল আমরা ইউজ করতেছি তার ঘনত্ব, ধারকত্ব, এইসব জিনিস আর কি নির্ভর করে সি এর উপরে। ঠিক আছে? তো এটা এক একটা পার্টিকেলের জন্য এক ধরনের মান এখানে দেওয়াই থাকবে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। দেখ এটা হচ্ছে মডেল ইকুয়েশন, এটা ডেভেলপ করা ধরো আছে, এরকম একটা মডেল ইকুয়েশন ডেভেলপ করা আছে, আমরা কিভাবে এটাকে সলভ করব। তো আমরা যেটা করতে যাচ্ছি সেই সলভটা করবো আমরা ফোরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে। এটা কিন্তু অনেকভাবে সলভ করা আছে যায়, ধরো ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে আমরা দেখেছিলাম, তারপর আছে হচ্ছে কি বলে ফোরিয়ার সিরিজ দিয়েও করা যায়, ফোরিয়ার সিরিজ দিয়ে করা, আমি ক্লাসের মধ্যে তোমাদের পড়াছিলাম কি ফোরিয়ার সিরিজ দিয়ে। ফোরিয়ার সিরিজের যে প্রপার্টি আছে, এই যে বেসিস ফাংশনের প্রপার্টি সেটা অ্যাপ্লাই করে, আবার ফোরিয়ার ট্রান্সফর্ম, আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম, অনেক কিছু দিয়ে করা যায়। তো আমরা এখন দেখবো ফোরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে কিভাবে সলভ করা যায়। এবার চলে যায় সরাসরি প্রবলেমটাতে। তো আমি 5 নম্বর এক্সাম্পলটাই দেখি কি লেখা আছে এখানে। সলভ ডেল ইউ ডেল টি ইকুয়াল টু ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার। তার মানে এখানে সি এর মান হচ্ছে 1, অসুবিধা নাই। কত এক্স এর মান হচ্ছে 0 থেকে 6, টি গ্রেটার দ্যান 0, সাবজেক্ট টু দ্য কন্ডিশন ইউ অফ 0t ইকুয়াল টু 0, ইউ অফ 6t ইকুয়াল টু 0। তার মানে এই 0 প্রান্তে ভ্যালু অলওয়েজ কত, টি এর মান যেহেতু যে কোনো টি, তার মানে টি এর মান যাই হোক না কেন অলওয়েজ এই 0 প্রান্তে ভ্যালু কত, কত 0। আবার 6 এ এক্স এর মান যখন 6, টি এর মান যাই হোক না কেন সবসময় ওখানে ভ্যালু কত 0। তাই যদি হয়, এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে টি এর মান যখন 0, অর্থাৎ শুরুতে টি এর মান যখন 0, তখন এক্স এর বিভিন্ন জায়গায় মানটা কিভাবে দেওয়া আছে, এই ফাংশনের মাধ্যমে দেওয়া আছে। কথা বোঝা গেল? যে যখন টি এর মান 0, একদম শুরুতে এক্স এর বিভিন্ন জায়গায় কত টেম্পারেচার কত টেম্পারেচার সেটা হচ্ছে এই ফাংশনের মাধ্যমে দেওয়া আছে। তাই যদি হয় তাহলে এই প্রবলেমটা সলভ করো। এই প্রবলেমটা সলভ করে পাবো কি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কত তাপমাত্রা দেখাচ্ছে। তো আমরা এটা আমরা সলভ করতে চাই। তো তার জন্য এই যে প্রথমে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নেওয়া আছে, সরি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে নেওয়া আছে এত, এটাকে আমরা উভয় পক্ষে ফোরিয়ার ট্রান্সফর্ম নিলাম, উভয় পাশে। তাহলে প্রথমে এই পাশে কত আছে, ডেল ইউ বাই ডেল টি, এখানে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার। ভালো করে খেয়াল করে দেখি। তো টেকিং দ্য ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম, যেহেতু এখানে এক্স এর মান 0 থেকে 6, এটা ফাইনাইট হয়ে যাবে। ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম নেওয়া হলো কত, 0 থেকে 6 ডেল ইউ ডেল টি সাইন ইন পাই এক্স। এরকম তো হওয়ার কথা নাকি, সাইন ট্রান্সফর্ম এরকম হচ্ছে না, 0 থেকে 6 ডেল ইউ ডেল টি সাইন ইন পাই এক্স বাই এল ডিএক্স। আবার এখানে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, তাদের ফোরিয়ার ট্রান্সফর্ম নেওয়া হলো। তো এখন এটা 2 নম্বরে রেখে দিলাম। তো বলো তো এখানে কাদের ফোরিয়ার ট্রান্সফর্ম নেওয়া হয়েছে, ভালো করে বলো। একবার হচ্ছে টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, আর এক্স এর সাপেক্ষে 2বার ডেরিভেটিভ, তাই না? কিন্তু আমরা এবার ধরে নিচ্ছি যে আসলে শুধু ইউ অফ এক্স এর ফোরিয়ার ট্রান্সফর্ম ধরে নিলাম ইউ,
ক্যাপিটাল ইউ ছিল অর্থাৎ স্মল ইউ ধরে নেই যে ক্যাপিটাল ইউ হচ্ছে ইউ অফ এক্স টি। তো আমরা এবার ধরে নিচ্ছি যে শুধু ইউ অফ এক্স এর ফোরিয়ার ট্রান্সফর্মকে আমরা ধরে নিচ্ছি স্মল ইউ মানে তখন ইউ অফ এন টি এর ফাংশন, এন এবং টি এর ফাংশন। তো লেট স্মল ইউটা হচ্ছে ইউ অফ এক্স টির শুধু ইউ অফ এক্স টির ফোরিয়ার ট্রান্সফর্ম আচ্ছা রাখা হলো। এখন দেখো এইটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, একে যদি একবার টি এর সাপেক্ষে ডিফারেন্স করা যায় তাহলে ডান পাশে কত ডিইউ ডিটি আসতেছে না, ডিইউ ডিটি, আর বাম পক্ষে তাহলে এই ইন্টিগ্রেশনে কি আসতেছে এখানে ডেল ইউ ডেল টি। কিন্তু এই যে অর্থাৎ এইখানে এই লেট যে ধরে নিলাম এটাকে আমি প্রথমে করছি কি টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। টি এর সাপেক্ষে যদি একবার ডিফারেন্সিয়েশন করা যায় উভয় পক্ষে তাহলে এই যে ডান পক্ষে যে জিনিসটা থাকতেছে এত ইকুয়ালটা আমরা কত জানি 2 নম্বর থেকে একটা মান জানি না, দেখা যায় কি এই যে এত ইকুয়ালটা তাহলে এটা আমরা লেখা যায় না এখানে। জি স্যার আচ্ছা দেখা যায়, এটা খেয়াল করো না স্যার আমার এলোমেলো মনে হবে, আমার সাথে একটু তোমরা একটু খেয়াল করো এগুলো। তো তারপরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইকুয়েশনটা এটাকে সলভ করা, এই ইন্টিগ্রেশনটাকে সলভ করা। তাই ইন্টিগ্রেশনটা কি আছে এটাকে অপারেট করলে এটা ইউভি কোনটাকে ভি ধরলে ভালো হয় বলো দেখি। আচ্ছা এটা কি ইউ ধরে এটাকে ভি ধরি নাকি? জি স্যার। হ্যাঁ তাহলে ওই যে ইন্টিগ্রেশনটা কেটে যাবে। তো এটা ইউ এটা ভি, তা ওইভাবে আর কি জাস্ট ক্যালকুলেট করলে ইন্টিগ্রেশন বাই পার্টস এটা তোমরা নিজেরা দেখে নিও। এটা এখন ভাই বললেও এলোমেলো মনে হবে, বলার দরকার নেই, তোমরা নিজেরা এটা ক্যালকুলেট করে নিও। যে ইউভি ধরে আমরা ক্যালকুলেট করলাম, লিমিট বসায় দিয়ে ফাইনালি একটা মান পাওয়া গেল কত। আচ্ছা এটা একটু বলেই নেই, এটা হচ্ছে ইউ এটা ভি, তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি তারপরে হচ্ছে ডিডিএক্স অফ ইউ, সাইন কে একবার ডিভাইড করলে কস আর ইন্টিগ্রেশন একবার খেয়ে গেল, মানে দুইটা থেকে ডিফারেন্সিয়েশন দুইটা থেকে একটা কমে গেল না। জি স্যার। আচ্ছা একটু কমে গেল, তারপর আবার ওরকম করা হলো, পরে ফাইনালি দেখো এখানে কত আসছে যে তোমার এই যে এখানে কিন্তু একটা মান চলে এসেছে স্যার। বাম পার্টটা তো এমনি 0 হবে স্যার। হ্যাঁ 0 হবে। আচ্ছা যাই হোক এখানে এই যে সরি এক মিনিট, আচ্ছা তো দেখো আসো তোমরা। জি স্যার। আচ্ছা তো এখানে হচ্ছে তোমার এই ইন্টিগ্রেশনের লিমিট বসায় দিয়ে এখানে লিমিটে খালি জাস্ট একটা জিনিস তোমাদের বলে দেই যে এই যে ইউ অফ 60 ইউ অফ 0 এই মানগুলোর কন্ডিশন কিন্তু আমাদের উপরে দেওয়া ছিল। ইউ অফ 60 তে ভ্যালু কত বলো দেখি 0 না,
ই অফ জিরোটিতে ভ্যালু কিন্তু 0, তো সবগুলো এই কন্ডিশনটা ব্যবহার করে ফাইনালি একটা জিনিস পাওয়া গেল। সেটা কি? সেটা হচ্ছে মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার 36u, এই জিনিসটা পাওয়া গেল। এটা কত ইকুয়ালটা পাওয়া গেল? du বাই dt ইকুয়াল এত পাওয়া গেল কিন্তু, তাই না? du বাই dt, তাহলে du বাই dt হলে এত যদি হয়, তো ফাইনালি এই জিনিসটা দেখো তো কেমন, du বাই dt এত, এটা কি এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না? জি স্যার। অর্ডিনারি, এটা কি ভেরিয়েবল সেপারেবল না? সেপারেবল। দেখো এক পাশে ইউ আর এক পাশে টি, তো একে সহজে এখন সলিউশন করা যায়। তো সেখানে লগ ইউ ইকুয়াল টু এত একটা পাওয়া গেল, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। পরে ফাইনালি যে জিনিসটা আসলো এ ইকুয়াল টু ইউ ইকুয়াল টু এত। তো এই ইউ কোন ইউ বলো দেখি? ক্যাপিটাল ইউ এর কিন্তু ফোরিয়ার ট্রান্সফর্ম করে এটা পেয়েছি, তাই না? এই যে স্মল ইউ, এটা কোন ইউ? ক্যাপিটাল ইউ এর ফোরিয়ার ট্রান্সফর্ম নাকি? জি স্যার। তার ফোরিয়ার ট্রান্সফর্ম, তো এই ইউ হলে তো হবে না। তো প্রথমে এই ইউটা আগে ভালো করে এখানে আরবিট্রারি কনস্ট্যান্টের মানটা বের করতে চাই। তো আরবিট্রারি কনস্ট্যান্ট মান বের করার জন্য এখানে একটা কন্ডিশনটা বললাম যে যখন টি ইকুয়াল টু 0 তখন কত আসে ভ্যালু? তখন ভ্যালু আসে, এর ভ্যালু আসে হচ্ছে একটা ভ্যালু আসলো, টি ইকুয়াল টু 0 করলে এর একটা ভ্যালু পাওয়া গেল এত। তো ফাইনালি যে জিনিসটা পেলাম আমরা, এর একটা মান পাওয়া গেল এ হচ্ছে এত। তো এর মানটা যখন আমি আবার এই ইকুয়েশন বসে দেওয়া হলো কত, ইকুয়েশন 3 তে, তো ফাইনালি যে জিনিসটা পাওয়া গেল ইউ অফ এনটি, ইউ অফ এনটি ইকুয়াল টু স্মল ইউ অফ এনটি আমরা পেয়ে গেলাম। কিন্তু এই ইউ অফ এনটিটা কোনটা? ফোরিয়ারের সাইন ট্রান্সফর্ম করেছে। তাহলে এর যদি ইনভার্স করা যায় তাহলে তো আমরা আসলে ইউ অফ এক্সটি পেয়ে যাচ্ছি নাকি? বুঝলেন? এটা তো ধরে নিছিলাম স্যার আমরা। হ্যাঁ, এটা ধরে নেওয়া বলতে এটা ছিল ফোরিয়ার ট্রান্সফর্ম ধরে নেওয়া ছিল, যে ইউ অফ এক্স এর ফোরিয়ার ট্রান্সফর্ম স্মল ইউ অফ টি। তাহলে এখন এই যে ইউ অফ এনটির আমরা একটা সলিউশন পেয়ে গেলাম, এটা পেলে তো আমাদের আসল সলিউশন পাওয়া হলো না। আর এখন ইনভার্স নিলে ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম সাইন ট্রান্সফর্ম ইনভার্স নিলেই আমরা ক্যাপিটাল ইউ অফ এক্স টি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। এখন এই সলিউশন যদি আমি এটা যদি ড্র করি, মানে তখন দেখা যায় কোন পয়েন্টে কত মান, এক্স এর কোন জায়গায় কত মান বিভিন্ন সময় পরপর সব জানা যাবে কিন্তু এটা থেকে। বোঝা গেল? তো দেখো এখানে কি বলছে, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। ফিজিক্যালি E of x represents temperature at any point x at any time t in a bar with the units x equal to 0 and x equal to 6 kept at 0 temperature, which is insulated laterally. Initially, the temperature in the half bar from x equal to 0 x equal to 3 is constant, equal to 1 unit, while the half bar from x equal to 0. অর্থাৎ এখানে যে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে যে প্রথমে তাপমাত্রা 0 থেকে 6 এর 0 থেকে 3 এর মধ্যে ছিল 1 আর 3 থেকে 0 তে ছিল 0। তো আস্তে আস্তে সেই তাপমাত্রা কত, কিভাবে এটা মানে কমে যাবে বা কোন জায়গায় কত হবে সেই জিনিসটাই বোঝাচ্ছে যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, ওই কথাটা লেখা আছে আর কি। তো এখানে দেখো যে কটা প্রবলেম আমি এখানে মানে বইয়ে দেওয়া আছে, যে কটা আমি এখানে নিয়েছি, মোটামুটি এই সব প্রসেস একই। তো এগুলোর মাধ্যমে হিট ওয়েভ ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন সবই সলভ করা যায়। ঠিক আছে? তো আমরা যেহেতু সিলেবাস এভাবে বলা নাই, শুধু অ্যাপ্লিকেশন কথা বলা আছে, তো হিট ইকুয়েশনের কিছু এক্সাম্পল এখানে আমি অ্যাড করেছি, এর বাইরে আর যাইনি। তো তোমরা এই প্রবলেম গুলো একটু ভালো করে দেখো, যদি বুঝতে না পারো এখন এইভাবে এর চেয়ে বেশি বললেও তোমরা বুঝতে পারবে না। তো এখন বাদ বাকিটা তোমাদের নিজেদের আগে ভালো করে দেখতে হবে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে আরেকবার নক দিও, ঠিক আছে? জি স্যার। বোঝা গেল কিছু? স্যার আরো কতগুলো অঙ্ক আছে স্যার ওইটা ছাড়া, যেটা করাইলেন ওইটা ছাড়াও? এখানে দেখো আর মনে হয় 5-6টা অঙ্ক আছে, কিন্তু একই রকম একই টাইপের। স্যার অনেক বড় বড় অঙ্ক আছে একটা। না, এই অঙ্কগুলো একটু বড়, ঠিক আছে, এটা বড়। আর এগুলো পরীক্ষা আসলে দেখবা যে এই একটা 12 মার্ক, তো দেখা যাচ্ছে মোটামুটি এটাতে হয়তো দেখা গেলো 10 থাকতেছে, হ্যাঁ, সাথে একটা ছোট ডেফিনেশন, তাহলে দেখা গেলো যে একটাতে কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। জি স্যার, 6 মার্কের জন্য অনেক বড় স্যার। যেটা বড় সেটা কিন্তু আবার ওই রকম মার্কও থাকবে, ওটা নিয়ে টেনশন নাই। কিন্তু এটা করতে হবে, কারণ দেখো এটা তুমি অ্যাপ্লাই যদি ভালো করে না করতে পারো তাহলে ওগুলো শিখে লাভ আছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আর এটা লাগবেই তোমাদের। ওগুলো কত আর কম বেশি যেটাই লাগ, এগুলো প্রবলেম অনেক সময় লাগবে। যারা এই লাইনে থাকবা, রিসার্চ লাইনে বা মডেল ডেভেলপ করবা,
এগুলো এগুলো মনে করো একদম হাতে খড়ির মতো, মানে হাতে কলমে এটা একদম তোমার বেসিক জিনিস, এগুলো হিট ইকুয়েশন ওয়েভ ইকুয়েশন সলভ করা। সো এটা তোমাদের করতেই হবে, বড় হোক আর ছোট হোক। আমাদের সিলেবাসে কি স্যার অ্যাপ্লিকেশনটা আছে ফুরিয়ার সিরিজের? ফুরিয়ার সিরিজের অ্যাপ্লিকেশন এ পর্যন্ত থাকবেই, দেখি তোমাদের সিলেবাসটা একবার। স্যার আমি তো দেখতেছি স্যার নাই দাঁড়াও দেখি। অ্যাপ্লিকেশন না এক্সপিরিয়েন্স থাকবে, এটা কিন্তু স্যার আমাদের কি স্যার মেকানিক্যাল স্যার এটা হচ্ছে ফিক্সের সেকেন্ড ল হিসেবে পড়িয়েছিলেন, উনি এটা মানে আমাদেরকে ওভাবে পড়াননি, বলেছিলেন আমাদের লাগবে না স্যার, মানে এটা সলভ করাননি, শুধু ইকুয়েশনটা দেখাইছিলেন। না তাহলে উনি স্কিপ করে গেছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এটা লাগবে। দেখো কনভলিউশন থিওরেম, আচ্ছা শোনো, এই যে ফোরিয়ার সাইন, ফোরিয়ার ট্রান্সফর্ম, এগুলো যখন করবো তাই এর সাথে যখন রিলেটেড কিছু ম্যাথ আসবে তখন তার মধ্যে এটা অবশ্যই আসবে, ঠিক আছে? সো এটা সিলেবাসে ওইভাবে উল্লেখ করা নাই, কিন্তু যে ফোরিয়ার ট্রান্সফর্ম এন্ড ইটস প্রপার্টি, ফোরিয়ার সাইন কোসাইন ট্রান্সফর্ম, এগুলোর তো অ্যাপ্লিকেশন একটা দুটো দেখাতে হবে। তো যাই হোক তোমরা এই ম্যাথ করে দেখে নিও, ওটা অত বেশি কঠিন মনে করার দরকার নেই, সহজে আছে, যে একবার যদি হাতে কলমে করতে পারো দেখবা অত বেশি কঠিন মনে, প্রসেসটা তো একই, শুধু এরকম সাইন ট্রান্সফর্ম নিবা, সাইন ট্রান্সফর্ম নিলে তারপরে একটা ওই ই অফ এক্স এর জন্য একটা ধরে নিতে হবে, সেখান থেকে জাস্ট এখানে তোমার এই ইন্টিগ্রেশনটা একটু করতে হবে, ওটা একটু বেশি করে মনে হচ্ছে যে এটাই না জানি কত বড়, কিন্তু ওটা তো অত বেশি কঠিন জিনিস না। কোথায় গেল এক্সাম্পল 5? আরে ভাই এখানে বইয়ে দেখে মনে হচ্ছে বড়, তুমি হাতে কলমে করলে অনেক সহজ মনে হবে। তো যাই হোক যা করাচ্ছি এটাই, এখান থেকে পূর্ণ করা তোমরা দেখে নিও। আর এর বাইরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে নক দিতে পারো, অসুবিধা নাই। স্যার এটা কি দেওয়া হয়েছে স্যার পিডিএফটা? আমি দিচ্ছি, এটা দেওয়া হলো নতুন এটা। তো এটা বুঝতে গেলে তোমাদের পুরো কোর্সের যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা মনে করো, সেই ইন্ডিভিজুয়ালি আমাকে তোমরা নক দিতে পারো, ঠিক আছে? জি স্যার। 2 তারিখের পরে হলে অসুবিধা আছে? না কোনো অসুবিধা নাই, 2 তারিখের পরে হলে অসুবিধা নেই, জাস্ট হয়তো টাইমটা আমার সাথে ম্যাচিং করে নিয়ে আমরা আবার আলাদা করে বসবো, অসুবিধা নেই। যখন তখন তোমরা আমাকে যে কোনো বিষয়ে নক দিতে পারো। জি স্যার, ধন্যবাদ। জি স্যার। ওকে, তো তাহলে আজকে এখানে শেষ করি নাকি? স্যার হ্যাঁ বলো। স্যার আপনাকে স্যার এই মেইলটা পাঠিয়েছি।